আসসালামু আলাইকুম। সবাইকে টরন্টো হতে ভোরের শুভেচ্ছা। বাংলাদেশে প্রতিটা গ্রামেই একটি করে সংগঠন থাকে, যেটাকে আমরা ক্লাব বলি। তো ক্লাবে দেখা যায় কিছু কিছু যুবক থাকে বা ছেলে ছেলেরা থাকে বা স্টুডেন্ট যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এরকম কিছু প্রতিবাদী যুবক থাকে। তো এরা গ্রামের বিভিন্ন বিচারশালীর বিভিন্ন জায়গায় তারা অংশগ্রহণ করে। তো প্রতিটা সমাজেই কিন্তু আবার একজন মাতাব্বর থাকে। তো মাতাব্বররা তো বিভিন্ন রকম বিভিন্ন ভাবে, কিছু কিছু মাতাব্বররা অনেক সময় উপঢৌকন নিয়ে আহ, বিচার এদিক সেদিক করে, অর্থাৎ ন্যায় বিচার যেটা সেটা করে না। অর্থাৎ আমাদের বাংলাদেশে তো সুবিচারের অভাব একেবারে তৃণমূল পর্যায় থেকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট পর্যন্ত। তো সেখানে কিছু প্রতিবাদী যুবক থাকে যারা সেই মাতাব্বর সাহেবদের বিচারের বিরোধিতা করে, এবং তাদের কারণে মাতাব্বর সাহেবরা তাদের মতো করে বিচার কাজ করতে পারে না। তাদের স্বার্থের ব্যাঘাত ঘটে অনেক সময়। তো যাদের দ্বারা এই ব্যাঘাত ঘটে, এই মাতাব্বর সাহেবরা তাদের পিছনে লাগে। তো দেখা যায় যে ওই যুবকের বাবার সাথে মাতাব্বর সাহেবের সাথে খুব খাই খাতির পরিচয় থাকে, কারণ গ্রামের মাতাব্বর সবাই তাকে মান্যগণ্য করে। দু একজন প্রতিবাদী যুবক ছাড়া সবাই তাকে সমীহ করে। হাজার হলেও মাতাব্বর, সমাজের মাতাব্বর, সে অনেক কিছু করতে পারে, এটা ভেবে তাকে সবাই সম্মানের চোখেই দেখে বা সমীহ করে। তো মাতব্বর সাহেব সেই প্রতিবাদী যুবকের বাবাকে বুদ্ধি দেয় ছেলেকে বিয়ে করে দেওয়ার জন্য। অর্থাৎ মাতব্বর সাহেবের একটা থিম হলো যে কোনো প্রতিবাদী যুবককে দমাইতে হইলে হয় সমাজে কোনো ক্লাবের কোনো ক্যাবিনেটে কোনো পদে দিয়ে দাও, অথবা বিয়ে শাদী দিয়ে দাও, তাহলেই ওর এই চ্যাটাং চ্যাটাং কথাবার্তা বন্ধ হয়ে যাবে। এটা একটা টেকনিক, যে কোনো একটা পদে দিয়ে দাও। মানে ক্লাবের এই প্রতিবাদী যুবক যারা থাকে তারা কিন্তু কোনো পদে যেতে চায় না, কারণ ওরা জানে যে কোনো পদ, কোনো পোস্টে গেলেই অথবা বিয়ে শাদী করাই দিতে পারলেই কিন্তু ওর ওই তখন সংসার নিয়ে ব্যস্ত থাকে। কোনো পদ দিলে তখন তার দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকে, তখন আর ওই যে সে ওইভাবে সার্বিকভাবে যে প্রতিবাদ করা, সেই জিনিসটা একটু হয়ে যায়, স্থিমিত হয়ে যায়, তার সেই প্রতিবাদী কণ্ঠটা আর থাকে না। এটা একটা টেকনিক। তো আমি এই কথাগুলো বললাম এই কারণেই, এই যে জুলাই যোদ্ধা, এখানে নাহিদ, সার্জিস, হাসনাত আব্দুল্লাহ, কি নাসির, এরকম, তাসমিন, যারা এরকম যারা প্রথম সারির যারা জুলাই যোদ্ধা, যাদেরকে গোটা বাংলাদেশ চিনে, শুধু বাংলাদেশ না পৃথিবী চিনে। তো সেই মানুষগুলা কি করলো, তারা সরকারে যারা ছিল তারা সেখান থেকে বের হয়ে এসে একটি বা দুইটি থানার ভিতরে সীমাবদ্ধ হওয়ার জন্য তারা সাংসদ হওয়ার জন্য সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে গেছে, এমপি প্রার্থী। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করছি না, কারণ আপনারা হচ্ছেন বাংলাদেশের এমপি, আপনারা কেন ছোট্ট একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ হতে গেলেন? আপনাদের এই পদে যাওয়ার পরে এখন তো আপনারা আপনাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। দেশ নিয়ে আপনাদের ভাবার সময় কোথায়? বা আপনাদেরকে টেকনিক্যালি আমি বলবো, আপনারা কার পরামর্শে কার বুদ্ধিতে এই কাজটা করেছেন আমি জানি না। তবে আপনাদেরকে কিন্তু সেই যে প্রতিবাদী যুবককে যে রকম একটা পদে দিয়ে আটকেই দেওয়া হয়, মুখ বন্ধ করে দেওয়া হয়, আপনাদের সেই জায়গায় কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে। আমি জানি না এখনো সময় আছে। আমার মনে হয় আপনারা বেরিয়ে আসুন এবং আপনারা ঢাকায় অবস্থান করুন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে গার্ড দিয়ে রাখুন, তাকে কভার দিয়ে রাখুন, তাকে শক্তি, সাহস যোগান দেন। যদি সম্ভব হয় তাহলে এই ইউনূস সরকারের ভেতরে যে সমস্ত উপদেষ্টারা
ভারতের তাবেদারি করছে, অলরেডি যাদের বিষয়ে কিছুটা চাওর হয়ে গেছে, যেমন আসিফ নজরুল। আপনারা যদি পারেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলে আপনারা মনোনয়ন প্রত্যাহার করেন। আপনাদের এমপি দরকার নাই, আপনারা বাংলাদেশের এমপি। আপনাদের এই ছোট্ট পদের দরকার নাই, আপনাদের তো বাংলাদেশের জনগণ আমরা অনেক বড় ক্ষমতা দিয়েছি, অনেক বড় আসনে আসীন করেছি। আপনারা কেন ছোট্ট একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ হতে গেলেন? আমি এটাকে ব্যক্তিগতভাবে মোটেই সমর্থন করছি না। হয়তো আপনাদেরকে কেউ ভয়ভীতি দেখিয়েছে যে আপনারা এই নির্বাচন হওয়ার পরে আপনাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হতে পারে, আপনাদের জেল জুলুমের ঘানি টানুন লাগতে পারে, যে কারণে আপনাদের একটা পথ থাকলে ভালো হয় বিভিন্নভাবে। কিন্তু না, বাংলাদেশের জনগণ এখনো আপনাদের সাথে আছে। আপনারা যারা দু একজন, আপনারা যখন ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেটে, বর্তমান সরকারের ক্যাবিনেটে ছিলেন, উপদেষ্টা হিসাবে ছিলেন, আপনাদের বিরুদ্ধে অর্থনৈতিক টুকটাক যে কথাবার্তাগুলো আমাদের কানে এসেছে, আমরা কিন্তু এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে দিয়েছি। কারণ কি, আমরা এগুলা কানে নিইনি। কারণ আপনাদের যে অবদান, এর কাছে এগুলা নস্যি, তুচ্ছ। আপনারা ইয়াং, আপনাদের টাকা পয়সার প্রতি একটু লোভ থাকতেই পারে, বা প্রয়োজনে আপনারা হয়তো এদিক সেদিক করেছেন, দেশের যে কালচার সেটার সাথে আপনারা কিছুটা মিশে গিয়েছেন, সেটাকে কিন্তু আমরা গুরু দোষী করিনি, আপনাদেরকে ওইভাবে মনের থেকে বয়কট করিনি। এখনো আপনারা বাংলাদেশের, বিশেষ করে ভারত বিরোধী প্রতিটি জনগণের হৃদয়ের একেবারে মধ্যখানে কিন্তু আপনারা এখন অবস্থান করতেছেন। তো আপনারা সেই জায়গার থেকে নিজেদের কারণেই কিন্তু দূরে সরে যাচ্ছেন। আপনাদেরকে আহ্বান করছি, আপনারা ফিরে আসুন। তারেক রহমান সাহেব বাংলাদেশে ঢোকার পরেই কিন্তু এখন বাংলাদেশ টালমাটাল অবস্থা। জানি না বাংলাদেশের ভাগ্যে কি আছে। আমরা যারা সাধারণ জনগণ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন কিন্তু আমাদের এখন স্বপ্ন ভঙ্গের পর্যায়ে। আমরা কিন্তু এখন হতাশার মধ্যে আছি। কারণ আবার সেই বাংলাদেশে আপনারা, আপনাদের কারণে, আপনাদের আহ্বানে বাংলাদেশের সমস্ত জনগণ আপনাদের সাথে থেকে শুধু শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেনি, তার সাথে সাথে কিন্তু ভারতীয় যে আধিপত্য সেটাও কিন্তু দূর হয়ে গিয়েছিল। আবার কিন্তু এই বিএনপির ঘাড়ে ভর দিয়ে, এই তারেক জিয়ার উপরে ভর দিয়ে আবার কিন্তু ভারত বাংলাদেশে আধিপত্য বিস্তারের জন্য পায়তারা করতেছে। তো এইটার ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে। আপনারাই বলেছেন এবং আমরা সবাই জানি, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন, এবং এই রক্ষা করা পর্যন্ত আপনাদের দায়িত্ব পালন করতে হবে। আপনাদের বয়স কম, আপনারা ভবিষ্যতে সংসদ সদস্য, মন্ত্রী, এমপি আপনারাই হবেন। এদেশের মানুষ আপনাদেরকেই বসাবে সেই আপনাদের উপযুক্ত জায়গায়। আপনারা নিশ্চিন্ত থাকেন। এবার আপনাদের উচিত হবে আপনারা মনোনয়ন প্রত্যাহার করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আসেন, যদি সম্ভব হয় আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলে, কারণ জনগণ আপনাদের সাথে আছে। একটা কথা মনে করে রাখবেন, আপনারা যা খুশি করতে পারেন, যদি সেটা দেখে দেশের পক্ষে হয়, যদি সেটা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে হয়, ভারত বিরোধী হয়, দেখবেন বাংলাদেশের সমস্ত জনগণ আপনাদের সাথে থাকবে। যদি সম্ভব হয় তাহলে আবার আপনারা ফিরে যান, ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে চলে যান, আপনাদের সেই পদে চলে যান। যারা ভারতের লেসপেন্সার যারা আছে, এদের পাছায় লাথি দিয়ে বের করে দিয়ে সেই চেয়ারগুলো দখল করেন এবং এই বাংলাদেশকে বাঁচান। ভারতের খপ্পর থেকে দেশটাকে বাঁচান। আপনাদের দিকে বাংলাদেশ তাকিয়ে আছে, আপনাদের উপরে সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছে, আপনারাই পারবেন। আপনারা পিছপা হলে বাংলাদেশ হেরে যাবে। আপনারা পিছপা হলে বাংলাদেশ আবার সেই আগের জায়গায় ফিরে যাবে। আমরা চাই না যে গত 53-54 বছরে যে বাংলাদেশ দেখেছি, আমরা সেই বাংলাদেশ আর চাই না। আমরা একটি নতুন বাংলাদেশ চাই, যে বাংলাদেশ সত্যিকারের স্বাধীন একটি বাংলাদেশ হবে, শান্তির বাংলাদেশ হবে, সাম্যের বাংলাদেশ হবে। তো সেই কারণে আপনাদের অনুরোধ করছি, আপনারা ফিরে আসুন। যদি আপনারা প্রত্যাহার নাও করেন, আপনাদের দুয়ারে দুয়ারে যাওয়া দরকার নেই, আপনাদেরকে সবাই চিনে। আপনারা ঢাকায় অবস্থান করুন,
আপনারা আপনাদের এলাকায় আর যাবেন না, ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকুন, তার পাশে অবস্থান করুন, তাকে সাহস দিন, শক্তি দিন, অভয় দিন। তাকে কিন্তু ভায়েস্ট করা হচ্ছে ভারতের আধিপত্য বিস্তারের জন্য। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমেই কিন্তু এই যে আগামী জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আপনি নিশ্চিত থাকেন, যদি কোনোভাবে ষড়যন্ত্র করে ভোট যুদ্ধে কিন্তু বিএনপি, ইসলামী যে ঐক্যজোট, এদেরকে পরাজিত করে বিএনপি কিন্তু ফেয়ার নির্বাচন হলে ভোট যুদ্ধে বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। কিন্তু ভারতের চাপ, বিএনপির চাপ এবং আপনারা যদি দূরে থাকেন, তাহলে কিন্তু ডক্টর মোহাম্মদ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের চারপাশেও কিছু ভারতের যে লেসপেন্সার গুলো আছে, তাদের প্রেশার কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কুলাতে পারবে না। শেষ পর্যন্ত যদি এদের এদের সাথে এদের সাথে তাল মিলিয়ে নির্বাচন এদিক সেদিক করে বিএনপিকে জিতিয়ে দেয়, তারেক জিয়াকে ক্ষমতায় বসিয়ে দেয়, তাহলে কিন্তু বাংলাদেশ, আমাদের সেই নতুন বাংলাদেশ, আমাদের সেই স্বপ্ন কিন্তু ভঙ্গ হয়ে যাবে। আমরা কিন্তু আবার সেই পুরাতন বাংলাদেশেই আবার ফিরে যাব। শুধু তাই নয়, তার চেয়েও ভয়াবহ একটা পরিস্থিতিতে আমরা চলে যাব। এবং সেটার জন্য কিন্তু এই যে জুলাই যোদ্ধার যারা আপনারা কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন, যাদের উপরে আমরা ভরসা করেছি, যাদেরকে আমরা চিনি, যাদের ডাকে আমরা সাড়া দিয়েছিলাম, আপনারা কিন্তু ইতিহাসে কালপিঠ হয়ে থাকবেন। আপনারা কিন্তু আগে দায়ী হবেন, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস দায়ী হবে, তারপর আন্দোলন, তারপর জ্বালাও পোড়াও। এটা তো কোনো সমাধান নয়। রোগ হওয়ার আগেই সচেতন থাকতে হবে, কিন্তু রোগ হওয়ার পরেই যদি আপনি সেটা ওষুধ, ডাক্তার, এইগুলা, এটা কিন্তু ঝামেলা বেশি, ক্ষতি ক্ষতি। তো আমরা দেখা গেল যে আবার একটা আন্দোলন করে আবার রক্তপাত। তো সেটা হওয়ার চেয়ে যদি আপনাদের আহ পদক্ষেপেই আপনারা যদি আপনাদের সুষ্ঠু পদক্ষেপ বা সময়োপযোগী পদক্ষেপেই যদি সেটা সমাধান হয়ে যায়, বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে আরেকটি বিপ্লব হোক, এটা আমরা চাই না। আবার কোনো মায়ের সন্তান, তার কোনো মায়ের বুক খালি করে কোনো সন্তান শহীদ হোক, এটা আমরা চাই না। অনেক রক্ত, অনেক রক্ত ঝরেছে, এখনো হাজার হাজার পঙ্গু, এখনো হাজার হাজার যোদ্ধারা পঙ্গুত্ব বরণ করে হাসপাতালের বেডে এখনো কাতরাচ্ছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বলবো, ইউনূস সাহেব, আপনি ভুলে যাবেন না, আপনাকে যখন ক্ষমতায় বসানো হয়েছে, তখনও কিন্তু ঢাকার বিভিন্ন জেলায় রাস্তার যে তাজা রক্ত, সেটা কিন্তু তখনও শুকায়নি, তখনও ধুয়ে মুছে শেষ হয়ে যায়নি। তখনও কিন্তু পা হারিয়ে, হাত হারিয়ে, চোখ হারিয়ে এই জুলাই যোদ্ধারা হাসপাতালে কাতরাচ্ছে। ঠিক ওই মুহূর্তে কিন্তু আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে একটি নতুন বাংলাদেশের প্রত্যাশায়। আপনি ভুলে যাবেন না, আপনি স্ট্রং থাকেন, আপনি শক্ত থাকেন। আপনি যেটা বলেছেন যে আপনি একটি ফেয়ার নির্বাচন দেবেন এবং ভোটের মাধ্যমে যে জিতে আসবে তাকেই আমরা স্বাগত জানাবো, তাকেই আমরা গ্রহণ করব, তাকেই মেনে নেব। আপনি সেই জায়গায় অটুট থাকবেন। আপনার কারো কথায়, কোনো শক্তিতে, কোনো হুমকি দামকি, কোনো ভয় ভীতি, কোনো লোভ, হয়তোবা আপনাকে প্রস্তাব দিতে পারে বিএনপি, আপনাকে রাষ্ট্রপতি করবে, এটা করবে, সেটা করবে। আপনি ইতিহাসের ইতিহাসে খলনায়ক হিসাবে খলনায়কের জায়গায় আপনার নাম লেখাবেন না, দয়া করে। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। আমি বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, নাহিদ, আক্তার, তাসমিম জারা সহ আরো যারা আছেন, জুলাই যোদ্ধা যারা অগ্রণী ভূমিকায় ছিলেন, কমান্ডার হিসাবে ছিলেন, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা হয় মনোনয়ন প্রত্যাহার করে সুযোগ থাকলে আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে চেয়ারে বসুন, উপদেষ্টা হিসেবে বসুন। ভারতের যে যারা ভারতপন্থী যারা, তাদেরকে পাছায় লাথি দিয়ে বের করে দিয়ে আপনারা সেখানে বসুন। বাংলাদেশের জনগণ আপনাদের পাশে আছে, সমর্থন করবে। নির্ভয়ে এই কাজটা করতে পারেন। তা যদি সম্ভব না হয়, আইনগত জটিলতা থাকে, তাহলে
ঠিক আছে, আপনারা প্রত্যাহার না করেও আপনাদের এলাকায় যেতে হবে না। আপনারা এদিকে ভূমিকা রাখুন, আপনারা ফেয়ার নির্বাচনের ব্যবস্থা করুন। আপনাদের পরিচয়ের দরকার নেই, আপনাদের দুয়ারে দুয়ারে হাঁটতে হবে না। আশা করি আপনাদের এলাকার মানুষ আপনাদেরকে এমনিতেই ভোট দিয়ে জয়যুক্ত করবে। আপনারা যে যেখানে দাঁড়িয়েছেন আপনারা নিশ্চিন্ত থাকুন। আপনারা ঘুরেও যা হবে, না ঘুরেও তাই হবে, কারণ আপনারা তো চেনা বাহনের পৈতা লাগে না, আপনাদের ঘুরতে হবে না। আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে গার্ড দিয়ে রাখুন, তার চারপাশে থাকুন, সজাগ থাকুন। এবং আপনাদের যে প্রত্যেক ছাত্র জনতা, তারপরে আহ, আহ, কি বলে নাহিদ, ইয়ে আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি, ওর নামটা ভুলে গেলাম, সরি। যাই হোক, আপনারা সবাই ছাত্র শিবির যারা আছেন, আপনারা সবাই সজাগ থাকুন, আপনারা সবাই সচেতন থাকুন। আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে গার্ড দিয়ে রাখুন, যেন কোনোভাবেই এই আবার এই দেশটা ভারতের খপ্পরে চলে না যায়। কোনোভাবেই যেন আবার এই অপশক্তি আধিপত্য বিস্তার করে নির্বাচনকে এদিক সেদিক করে কোনোভাবেই যেন একটি বিশেষ দলকে ভারতের আজ্ঞাবহ বা ভারতের সাথে চুক্তিবদ্ধ এই বিশেষ দলটিকে যেন ক্ষমতায় বসাতে না পারে, সেজন্য আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আমি আর বেশি কিছু বলবো না, আপনারা যারা বোঝার বুঝে নেবেন। আমি কি বলতে চেয়েছি, আসলে বেশি আবেগে আপ্লুত হয়ে গেলে অনেক কথাই গুছিয়ে বলা যায় না। অর্থাৎ দেখেন, এত পরিচিত একটি নাম, এত বর্তমানে এত জনপ্রিয় একজন মানুষ, একজন নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি, আমি ওর নামটা কিন্তু এখন ভুলে গেছি। যাই হোক, এর জন্য আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।